বেশিরভাগ বলেছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, বোর্ডের কাছে কোনো তথ্য নেই, গাইডলাইন্স ক্লিয়ার না। একটা মজার কথা তোমাদের বলে রাখি, এই মামলাটা যারা ভাবছেন যে শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্টের উপর দাঁড়িয়ে আছে, তাদেরকে শুভনন্দন জানাই, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমরা যারা ইন সার্ভিস প্রত্যেকের কাছে ইন্টারভিউরে কল লেটার এসেছিল এবং সেই কল লেটারের মধ্যে স্পষ্ট উল্লেখ ছিল যে আমাদের ইন্টারভিউ নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপটিটিউড টেস্টটাও নেওয়া হবে। রিজার্ভেশন রোস্টার কি মানা হয়েছে? হয়নি। 8-5 অনুযায়ী প্যানেল তৈরি হয়েছে? হয়নি। বোর্ড এসে স্বীকার করেছে হ্যাঁ কিছু বেনিয়ম হয়েছে, কিন্তু বেনিয়ম আর দুর্নীতি এক নয়। কিছু আইনজীবী আছেন কোর্টে নাটক করতে ভালোবাসেন, রাজনীতির ক্ষেত্রে মনে করেন, তারা সেই বাজারি কথাবার্তাটা করছে। আর যারা প্রাথমিক শিক্ষক বুনিয়াদী শিক্ষা দেন, তাদের পক্ষে আইন বোঝাটা হয়তো সম্ভব নয়, তারা বুঝতে পারেননি, কিন্তু সিম্পল লজিক তারাও বুঝতে পারেন। আজকে 2017 সালের যে নিয়োগ, তারপর থেকে ভারতবর্ষের 1 নম্বর স্থানে উঠে এসেছে প্রাথমিক শিক্ষা। পশ্চিমবঙ্গ এখন 1 নম্বর স্থান দখল করছে ভারতবর্ষের নিরিখে। এই তো শিক্ষকগুলো আগের দিন কোর্টে ধমকও খেয়েছে, কোর্টে না মানে স্কুলে না গিয়ে কোর্টে এসে দাঁড়িয়ে থাকে। এদের বেশ কিছু শিক্ষকদের মধ্যে শিক্ষক ব্যবসায়ী আছে, তাদের আজকের দিনে আমি তোমায় বলতে পারি চাকরিটা চলে গেলেও কিছু যায় আসে না। এই মামলার চক্করে এই গ্রুপ ওই গ্রুপ বানিয়ে কোটি কোটি টাকা তুলেছে। দেয়নি এরকম কোনো ক্যান্ডিডেট কেউ বলতে পারবে না, কারণ আমরা এটুকু জানি রিট পিটিশনার্সরা আমরা যারা ইন সার্ভিস প্রত্যেকের কাছে ইন্টারভিউরে কল লেটার এসেছিল এবং সেই কল লেটারের মধ্যে স্পষ্ট উল্লেখ ছিল যে আমাদের ইন্টারভিউ নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপটিটিউড টেস্টটাও নেওয়া হবে। আপনারা চাইলে সেই কল লেটারের কপি আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। দাদা, একেবারেই প্রাইমারির যে বিষয়টি আমরা বারংবার উঠে আসছে টিচিং অ্যাপটিটিউড টেস্ট, আপনিও বিভিন্ন ক্ষেত্রে বলেছেন যে টিচিং অ্যাপটিটিউড টেস্ট হয়নি। ইতিমধ্যেই প্রাইমারির একটি শিক্ষকের সাথে আমি কথা বলেছিলাম, তিনি বলছেন যে টিচিং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, তিনি দিয়েছেন, শুধুমাত্র তিনি না সবাই দিয়েছেন, যাদের কাছে পরীক্ষার জন্য গেছে তাদের সবার কল লেটারে টিচিং অ্যাপটিটিউড টেস্ট উল্লেখ রয়েছে যে সেটা হবে। তাহলে কোন ভিত্তিতে আপনি বলছেন যে টিচিং অ্যাপটিটিউড টেস্ট হয়নি? যিনি বলেছেন তাকে প্রথমেই শুভনন্দন জানাই, তিনি বলেছেন টিচিং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, খুব ভালো কথা। বোর্ডের আইনজীবী কোর্টে যখন জিজ্ঞেস করেছিল যেরকম কিছু কি হয়েছে, তিনি বলেছেন জানেন না। গৌতম পালকে এফিডেভিট করে বলতে বলেছিল যে এরকম কিছু হয়েছে, গৌতম পাল তখন প্রেসিডেন্ট হয়েছেন, এসে বলেছে আই হ্যাভ নো ক্লু, কোনো রেকর্ড নেই। গৌতম পালকে জিজ্ঞেস করা হয়েছিল অ্যাপটিটিউড টেস্ট কি, তিনি তার হিসাব দিয়েছিলেন কীভাবে নিতে হয়, কি প্রসেস না প্রসেস এগুলো হয়েছে। কোর্ট বিভিন্ন সময় ডেকেছিল ইন্টারভিউয়ারদের, কীভাবে ডেকেছিল, বোর্ডকে বলেছিল তোমাদের ইন্টারভিউ যারা যারা নিয়েছিল তাদের নাম দাও। বোর্ড একটা 30 জনের তালিকা দিয়েছিল, আরও বেশি তালিকা দিয়েছিল, তার মধ্যে থেকে 30 জন অ্যাব্রাপ্টলি, ধরুন 1, 5, 7, 9 এরকম করে অ্যাব্রাপ্টলি কোর্ট ডেকে নিয়েছিল প্রত্যেক জেলা থেকে। তারা কোর্টে এসেছিল, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। বেশিরভাগ বলেছেন তাদের মধ্যে যে তাদের কাছে খালি ইন্টারভিউ নেওয়ার ইনস্ট্রাকশন ছিল, কোনো অ্যাপটিটিউড টেস্টের ইনস্ট্রাকশন ছিল না। কয়েকজন ছিলেন তারা বলেছেন যে তারা অ্যাপটিটিউড টেস্ট নিয়েছেন, ভালো কথা। তখন তাকে কোর্ট জিজ্ঞেস করেছিল গাইডলাইন্স কী ছিল, তারা বলে না কোনো গাইডলাইন্স ছিল না। তার মানেটা কী দাঁড়ালো? বেশিরভাগ বলেছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, বোর্ডের কাছে কোনো তথ্য নেই, গাইডলাইন্স ক্লিয়ার না। একটা মজার কথা তোমাদের বলে রাখি, এই মামলাটা যারা ভাবছেন যে শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্টের উপর দাঁড়িয়ে আছে, তাদেরকে শুভনন্দন জানাই, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তাও অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যখন কথা হচ্ছে, একটা কথা বলে রাখি, এই যে নন ট্রেন্ড যে কজন আছে 32-30 হাজার সামথিং নন ট্রেন্ড যে কজন আছে, সেই নন ট্রেন্ডের মধ্যে আমি হিসাব করে দেখেছি, কাগজও আগের দিন কোর্টে আমার আর্গুমেন্টের সময় জমা করেছি, প্রায় 20,000 সামথিং, প্রায় 21,000 এরকম আছে যাদের ভাইবার নাম্বার যা অ্যাপটিটিউড টেস্টের নাম্বার তাই। কেউ যদি ভাইভায় পেয়েছে এক্সাম্পল 1.66, অ্যাপটিটিউডে পেয়েছে 1.66, মানে পুরো কার্বন কপি পেস্ট করে নাম্বারটা বসানো হয়েছে। স্টুডেন্টরা বলেছে, টিচাররা বলেছে বোর্ড সাবস্টেনশিয়েট করতে পারেনি। আমি দেখিয়েছি কিভাবে একাডেমিক নাম্বার কম, ভাইভা এবং অ্যাপটিটিউডের নাম্বার বেশি দিয়ে চাকরি দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ জলপাইগুড়ির 3 জনের নাম দেখিয়েছিলাম যাদের একাডেমিক অত্যন্ত পুয়ার, যাদের নাম রেকমেন্ড করেছিল ওইখানকার বর্তমান যে জেলা প্রেসিডেন্ট মহুয়া গোপ রেকমেন্ড করেছিল। মহুয়া গোপের কাগজে, রেকমেন্ডেশন কাগজ, কোন টেবিলে পরীক্ষা হবে না হবে জন্য লিখে পাঠিয়েছিলেন, দেখলাম তাদের ভাইভা অ্যাপটিটিউডের নাম্বার অনেক বেশি। এরকম একের পর এক প্রমাণ আমি অলরেডি কোর্টে জমা করেছি। এরপর যারা বলছেন হয়েছে, কিসের বেসিসে বলছেন এই বেসিসে যে তাদের কাছে চিঠি এটা এসেছিলো, তার মধ্যে লেখা ছিল, হ্যাঁ তার মধ্যে লেখা ছিল রুলসের মধ্যে তো এটাও লেখা ছিল
যে 2L অনুযায়ী প্যানেল কি, প্যানেল পাবলিশ কীভাবে হবে, 8-5 অনুযায়ী প্যানেল প্রিপারেশন কীভাবে হবে, রিজার্ভেশন রোস্টার কি, এগুলো তো রুলের মধ্যে লেখা ছিল। হয়েছে কি? প্যানেল কি পাবলিশ হয়েছে? হয়নি। রিজার্ভেশন রোস্টার কি মানা হয়েছে? হয়নি। 8-5 অনুযায়ী প্যানেল তৈরি হয়েছে? হয়নি। বোর্ড এসে স্বীকার করেছে হ্যাঁ কিছু বেনিয়ম হয়েছে, কিন্তু বেনিয়ম আর দুর্নীতি এক নয়। অনেক ইন সার্ভিসদের আইনজীবীরা বলেছেন, দেখুন আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, ইন সার্ভিসের আইনজীবীরা তারা বলেছেন যে হ্যাঁ কিছু বেনিয়ম হয়েছে, তাদের ক্লায়েন্ট সাফার করা উচিত নয়। তা আমার তো একই প্রশ্ন, তাদের ক্লায়েন্ট সাফার যদি না করে, তাদের ক্লায়েন্ট এত বছর চাকরিটা করলো, তা অন্যান্যরা কেন সাফার করবে? তাদের কপালে কি অন্য কিছু লেখা আছে? তারা জন্মেছেন বলে সাফার করতেই হবে? যারা চাকরি পেয়ে গেছে, দুর্নীতির ফল ভোগ করেছেন যারা, দেখুন একটা সরাসরি দুর্নীতি করেছেন, একজন দল দুর্নীতির ফল ভোগ করেছেন, লাভটা তো ঘরে তুলেছেন। যারা লাভটা ঘরে তুলেছেন তারা তো চুপচাপ থাকতে পারেন না, তারা বলুক না, একটু দেখিয়ে দিক যে রিজার্ভেশন রোস্টারটা ফলো হয়েছে। প্রত্যেকটা জেলায় দেখা যাচ্ছে, প্রত্যেকটা জেলার ক্ষেত্রে জেনারেল কাট অফ মার্ক রিজার্ভ কাট অফ মার্কের থেকে কম। এটা কোনোভাবে সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। রিজার্ভেশন রোস্টারটা মানা হয়নি, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। কোর্টে আমি কাগজ দিয়ে দেখি প্রমাণ করে দিচ্ছি ব্যাপারটা, কোর্ট পুরো ব্যাপারটা দেখেছে। এরা বলছেন আগে একটা মামলা হয়েছিল, হ্যাঁ হতে পারে আগে একটা মামলা, কিন্তু সে আগের মামলা কোনো লাভ নেই। লাভ নেই তখন তো কাগজই প্রকাশ হয়নি। 23শে মে 2023 কাট অফ ফার্স্ট প্রকাশ করলো আমার মামলার ভিত্তিতে। তার আগে আমাদেরকে একটা নাম্বার দেওয়া হয়েছিল, সেটা মিথ্যে, সেটা কাট অফ প্রকাশ করার আমরা দেখলাম। তার আগে তো ছিলই না কিছু। আমি আবার বলছি, যারা ভাবছেন অ্যাপটিটিউড টেস্টের উপর মামলাটা, তারা ভুল ভাবছেন। আমার বলা উচিত না, তারা অত্যন্ত শিক্ষিত, তারা পয়েন্ট আমি তারপর লাস্ট মনে করে দিই। আমার পয়েন্ট হচ্ছে প্যানেল নেই, প্যানেল পাবলিশ হয়নি, 8-5 অনুযায়ী প্যানেল তৈরি হয়নি। আমার পয়েন্ট হচ্ছে সিলেকশন কমিটি প্যানেল প্রিপেয়ার করতো, সেখানে সিলেকশন কমিটির জায়গা থার্ড পার্টি এজেন্সিকে দেওয়া হয়েছে, সেটা করতে পারে না। থার্ড পার্টি এজেন্সি একমাত্র কত ভ্যাকেন্সি আছে তার খোঁজ নিতে পারে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে রিজার্ভেশন রোস্টার ফলো হয়নি। রিজার্ভেশন রোস্টারে পরিষ্কার দেখা যাচ্ছে যারা মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেট, সেই পলিসি ফলো করা হয়নি। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টে এক্সেস মার্কস দেওয়া হয়েছে জাস্ট টু গিভ রিক্রুটমেন্ট, এবং সেখানেও গোলমাল আছে, মানে অদ্ভুত মার্কিং। ফিফথ পয়েন্ট হচ্ছে প্যারা টিচাররা কোনোভাবে ফ্র্যাকশনে নাম্বার পেতে পারে না, এক্সপিরিয়েন্স নাম্বার পাবে, তাদেরকে ফ্র্যাকশনে নাম্বার দেওয়া হয়েছে। আরও কিছু পয়েন্ট আছে, সেগুলো কোর্টে ইতিমধ্যে বলা হয়েছে। আমি আবার বলছি পরিষ্কার কথা, আমার সাথে কারো শত্রুতা নেই, আমার মক্কেলদের সাথে কারো শত্রুতা নেই। যারা চাকরি করছেন তারা নিজেরাও জানেন তাদের মধ্যে অনেকে দুর্নীতি করেছে, অনেকে দুর্নীতির ফলটা উপভোগ করছেন, দুর্নীতির ফলের চাকরিটা করছেন। প্রবলেম কারোর সাথে ব্যক্তিগত শত্রুতার এখানে নয়, আমার ক্লায়েন্টরা সাফার করেছে। আমার ক্লায়েন্টের চাকরি হতে গেলে কিছু জনকে বাদ যেতে হবে। কেন বাদ যেতে হবে? গ্লাস পুরো ভর্তি হয়ে আছে, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেটাও আমি দেখেছি। প্যানেল নেই, টাইম টু টাইম এক্সেস নাম পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, সেটাও কোর্টে কাগজ দিয়ে প্রমাণ করে দিয়েছি। কারোর সাথে আমার শত্রুতা নেই। আমি চাই আমার মক্কেলদের চাকরি হোক, তো আমার মক্কেলদের চাকরি তখনই হবে যখন স্বচ্ছতা আসবে। আমার মক্কেলদের চাকরি তখনই হবে যখন যারা এই দুর্নীতি করেছে এবং যারা দুর্নীতি সুবিধা পেয়েছে তারা বাদ যাবে। তাছাড়া কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না অন্তত। দাদা বিভিন্ন ক্ষেত্রে এই প্রসঙ্গ উঠে আসছে যে আইনজীবীরা, অর্থাৎ আপনারা নাকি বাজারি কথাবার্তা ছড়াচ্ছেন, এখানে চাল আর কাকড় নেই, যে চাল কাকড় আলাদা। চাল আর কাকড় নেই তো, আমিও তো বলছি চাল আর কাকড় নেই। চাল কাকড় আলাদা তখন হবে যখন চাল আর কাকড় থাকবে। চাল আর কাকড় যদি এক্সিস্ট না করে, ধরুন শুধু চাল আছে বা শুধু কাকড় আছে, তাহলে তো আলাদা করার ব্যাপারই থাকছে না। এসএসসি এবং প্রাইমারি দুটো সম্পূর্ণ আলাদা ম্যাটার এবং দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। যারা কোর্ট ম্যাটারগুলো সম্পর্কে একটু পড়াশোনা করেন বা একটু দেখেন, তারা ঠিক বুঝতে পারবেন যে এসএসসি এবং প্রাইমারি কতটা আলাদা এবং কেন আলাদা। এখানে চাল এবং ডাল একসাথে মিশিয়ে খিচুড়ি রান্না হয়েছে। চাল আর কাকড় হলে তো আলাদা করা সম্ভব হতো, এটা চাল ডাল একসাথে মিশিয়ে খিচুড়ি হয়ে গেছে। চাল কাকড়ের তো প্রশ্নই নেই। কাগজ তো কোর্টে জমা হয়েছে, দেখানো হয়েছে যে এরকমও ক্যান্ডিডেট আছে যারা টেট পাস করেনি, তারা চাকরি করছে। বোর্ডের কাগজ, আমার কাগজ নয়। এরকমও দেখানো হয়েছে, মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আগে যে দুদিন আমরা আর্গুমেন্ট করেছি, আমাদের আর্গুমেন্ট পরিষ্কার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। বাজারি কথাবার্তা কারা করছেন জানেন। কিছু আইনজীবী আছেন কোর্টে নাটক করতে ভালোবাসেন, রাজনীতির ক্ষেত্র মনে করেন,
তারা সেই বাজারি কথাবার্তাটা করছে। আর যারা প্রাথমিক শিক্ষক বুনিয়াদী শিক্ষা দেন, তাদের পক্ষে আইন বোঝাটা হয়তো সম্ভব নয়, তারা বুঝতে পারেননি, কিন্তু সিম্পল লজিক তারাও বুঝতে পারেন, কি হয়েছে না হয়েছে তারাও বুঝতে পারছেন। আর বাজারি কথা তারা মানে কারা বলছে তো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি ওনাদের ল্যাঙ্গুয়েজে আমি যাব না, আমি আবার বলছি, লিগালি ওনারা দেখিয়ে দিক যে রিজার্ভেশন রোস্টারটা ফলো হয়েছে, ওনারা দেখিয়ে দিক যে প্যানেল প্রকাশ হয়েছিল, পাবলিশ হয়েছিল রুল অনুযায়ী, ওনারা দেখিয়ে দিক সিলেকশন কমিটি ছিল, সিলেকশন কমিটি পুরো কাজটা করেছে, ওনারা দেখিয়ে দিক 8-5 অনুযায়ী মানে প্যানেল রেডি হয়েছে, তাহলে তো কোনো প্রবলেমই নেই। এত ভয় পাচ্ছেন কেন? এরর ফ্রি প্যানেল বা যে প্যানেলের কথা আপনি বলছেন সেই বিষয়গুলো নিয়েও কোর্টে আর্গুমেন্ট হচ্ছে। আমরা শুধু একটা কথা বলতে পারি, আমরা স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পেয়েছি এবং স্বচ্ছতার ভিত্তিতে বিগত 8 বছর ধরে আমরা এই পেশার সঙ্গে নিযুক্ত। আমরা বাচ্চাদেরকে পড়াই, বাচ্চাদেরকে শেখাই, সেই সঙ্গে সঙ্গে আজকে 2017 সালের যে নিয়োগ, তারপর থেকে ভারতবর্ষের 1 নম্বর স্থানে উঠে এসেছে প্রাথমিক শিক্ষা। পশ্চিমবঙ্গ এখন 1 নম্বর স্থান দখল করছে ভারতবর্ষের নিরিখে। 1 নম্বরই বটে। এই তো শিক্ষকগুলো আগের দিন কোর্টে ধমকও খেয়েছে, কোর্টে না মানে স্কুলে না গিয়ে কোর্টে এসে দাঁড়িয়ে থাকে। এদের বেশ কিছু শিক্ষকদের মধ্যে শিক্ষক ব্যবসায়ী আছে, তাদের আজকের দিনে আমি তোমায় বলতে পারি চাকরিটা চলে গেলেও কিছু যায় আসে না। এই মামলার চক্করে এই গ্রুপ ওই গ্রুপ বানিয়ে কোটি কোটি টাকা তুলেছে। আমি তো তাদের মক্কেলদের বলবো, একটু যান, আপনারা জিজ্ঞেস করুন কার কত ফিস, আপনারা কত টাকা করে দিয়েছেন আপনারা জানেন, কার কত ফিস, কোন আইনজীবী কত ফিস এবং কত টাকা ওদের পকেটে আছে, একটু হিসাব হোক। আমার তো মনে হয় একটা ইডি তদন্ত এখানে হওয়া উচিত, যে কত টাকা উঠেছে এবং সেই টাকাটার কি হয়েছে এবং এই টাকাটা কার অ্যাকাউন্টে গেছে, কি হিসাবে হয়েছে, সোর্স অফ মানি এবং তার ফান্ড, একটা অর্থনৈতিক কেলেঙ্কারি, এটাও একটা, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। জানি না ভবিষ্যতে হবে কিনা। পুজোর আগেই কি কোনো সম্ভাবনা আছে? পুজোর আগে আশা করি হিয়ারিং ক্লোজ হয়ে যাবে, আমার বিশ্বাস পুজোর পর হিয়ারিং ক্লোজ হয়ে যাবে, কারণ এটা বিশাল ভলিউমিনাস জিনিস, অনেক কটা ফ্যাক্টর আছে। সব কটা ফ্যাক্টর দেখুন, কোনো যে ওয়ার্কেবল সলিউশন বেরোয়, যে চাকরি হয়ে যাক, যে কিছু লোকের চাকরি হয়ে যাক, কিছু লোক মানে কিছু লোকটা কম নয়, কিন্তু মানে ম্যাক্সিমাম যারা চাকরি পেয়েছেন তার থেকে অনেক বেশি যোগ্যরা বাইরে বসে আছেন। একটা অদ্ভুত রিজার্ভেশন হয়েছে এখানে, জেনারেল ক্যাটাগরি রিজার্ভেশন, মানে জেনারেল টু জেনারেল রিজার্ভেশন, যেটাও হয় না। আনরিজার্ভকে জেনারেল ক্যাটাগরি বানিয়ে দিয়েছে, সেখানে অন্য কেউ চান্স পায়নি। আপনারা 2022 কদিন আগে রিক্রুটমেন্ট হয়েছে, 22 রিক্রুটমেন্ট প্যানেলটা যদি দেখেন, দেখবেন আনরিজার্ভ ক্যাটাগরি বা যেটা জেনারেল ক্যাটাগরি বলা হচ্ছে, আনরিজার্ভ ক্যাটাগরি SC ST OBC সবার আছে, সব লোকজন আছে, কিন্তু এই 16 রিক্রুটমেন্টে 42,000-এর মধ্যে প্রায় 20,000 সামথিং জেনারেল টু জেনারেল আছে, MRC ফলো হয়নি। এই প্রত্যেকটা বিষয় অলরেডি আর্গু করা হয়েছে, এখনও আমাদের 2জন কাউন্সিল আছেন, তারা আর্গুমেন্ট করবেন, তারপর মানে অন্যরা রিপ্লাই দেবেন। আমি আশাবাদী যে পুজোর আগে হয়তো হিয়ারিংটা ক্লোজ হবে এবং জাজমেন্ট দিতে হয়তো টাইম লাগবে।